হয় রিজনেবল অ্যাসুরেন্স দুই ধরনের হয়, সেটা আমরা বলতেছিলাম। রিজনেবল অ্যাসুরেন্স, লিমিটেড অ্যাসুরেন্স, সেগুলো বিস্তারিত গত ক্লাসে বলা হয়েছে। এরপরে অবজেক্টিভ কি, অডিটের অবজেক্টিভ আমরা গত ক্লাসে করছি, ডিসকাস করছি। কিছু এক্সাম্পল আছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের, সেটা গত ক্লাসে ডিসকাস করা হয়েছে। আর হচ্ছে কিছু বেনিফিটস আছে, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কিছু বেনিফিটস, সেগুলো আমরা ডিসকাস করছি। এরপরে হচ্ছে কিছু লিমিটেশন আছে, সেটা ডিসকাস করা হয়েছে। এক্সপেকটেশন গ্যাপের যে কনসেপ্ট, সেটা ডিসকাস করা হয়েছে। তো মোটামুটি এই টপিকসগুলো আমরা কভার করছি। তো এটার তো রেকর্ডিং আপনাদের কাছে হয়তো দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। আর তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনারা বলেন, আমি কি চ্যাপ্টার 1 এর উপর একটু লেন্দি ডিসকাশনে যাবো আবার, নাকি আমি চ্যাপ্টার 2টা স্টার্ট করব? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আমরা কি চ্যাপ্টার 2 স্টার্ট করব? হ্যালো, সবাই কি আমাকে হ্যাঁ, শুনতে চ্যাপ্টার পাচ্ছেন? 2 স্টার্ট করতে পারি। হ্যাঁ, বলছিলাম যে চ্যাপ্টার 2 স্টার্ট করতে পারি। চ্যাপ্টার 2 স্টার্ট করি, তাই না? হ্যাঁ, আর কেউ তো কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা, চ্যাপ্টার 2 আমরা স্টার্ট করি। চ্যাপ্টার 1 নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নাই। চ্যাপ্টার 2টা কন্টিনিউ করি। হ্যালো আজিজ ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন আবার শুরু করতেছি। ও আচ্ছা। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে চ্যাপ্টার 2 ডিসকাশনে যাচ্ছি আর কি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমরা চ্যাপ্টার 2 তে যেটা কভার করব সেটা হচ্ছে প্রসেস অফ অ্যাসুরেন্স অবটেনিং এন্ড এনগেজমেন্ট। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালি অডিট ফার্মে কিভাবে আমাদের ক্লায়েন্ট আসে, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে এনগেজমেন্ট কিভাবে হয়,
একটা অডিট ফার্ম কিভাবে ক্লায়েন্ট পায় সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। তারপরে হচ্ছে যে আরো কিছু টপিকস এখানে কভার করবো, সেটা হচ্ছে যে আমরা যখন একটা কি বলে একটা অ্যাসাইনমেন্টের জন্য যখন আমাদেরকে অ্যাপয়েন্ট করা হবে, তখন আমরা কি কি জিনিস বিবেচনা করব, আমরা সেই এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করবো কি করবো না, সেটার জন্য আমরা কি কি জিনিস বিবেচনা করব, সেই টপিকগুলো আমরা কভার করব। আর আরো কিছু টপিকস আছে, ইন্টারেস্টিং টপিকস, আশা করি আজকের ডিসকাশন আপনাদের ভালো লাগবে। আচ্ছা, জেনারেল একটা ডিসকাশন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে নর্মালি অডিট ফার্মগুলো অডিট ক্লায়েন্ট কিভাবে পেয়ে থাকে, এই ব্যাপারে তো আপনাদের আইডিয়া আছে, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আমি যেটা বলতেছিলাম, আপনাদের কি মানে জেনারেল আইডিয়া আছে যে একটা অডিট ফার্ম কিভাবে অডিট ক্লায়েন্ট পেয়ে থাকে? না স্যার। আচ্ছা, এখানে তো অনেকেই আছেন যারা অডিট ফার্মে কাজ করতেছেন, তো তাদের হয়তো ধারণা থাকতে পারে বা ধারণা আছে হয়তো। আমি জেনারেল ডিসকাশনে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটা অডিট ফার্ম কিভাবে অডিট ক্লায়েন্ট পায়, সেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি আছে বা বিভিন্ন অর্গানাইজেশন আছে যাদের হচ্ছে যে অডিটর অ্যাপয়েন্ট করার দরকার হয়। তো ওরা হচ্ছে বিভিন্ন অডিট ফার্মকে অ্যাপ্রোচ করে, হ্যাঁ, অডিট ফার্মকে অ্যাপ্রোচ করে, তাদেরকে বলে যে তোমরা তোমাদের মানে স্পেসিফিকেশনটা বলে দেয় এই প্রসপেক্টিভ ক্লায়েন্ট বা সেই অর্গানাইজেশন হচ্ছে যে স্পেসিফিকেশনগুলো বলে দেয়, তার কি সার্ভিস লাগবে সেটা বলে দেয়। তো এটার উপর বেস করে সে বিভিন্ন অডিট ফার্মের কাছে কোটেশন চায় আর কি, হ্যাঁ। বিভিন্ন অডিট ফার্মকে বলে যে তোমরা কোটেশন দাও, আমার অডিট করানো লাগবে, তো তোমরা কোটেশন দাও। তো এরপর হচ্ছে অডিট ফার্মগুলো তাদের কোটেশন সাবমিট করে। কোটেশনের মধ্যে হচ্ছে যে তাদের ফার্মের প্রোফাইল থাকে, এরপর হচ্ছে যে ফিনান্সিয়াল প্রপোজাল একটা পার্ট থাকে, তার কস্টটা কেমন হবে সেরকম একটা ধারণা থাকে, আইডিয়া থাকে। তো এভাবে হচ্ছে একটা বিভিন্ন ফার্মগুলো কোটেশন দিয়ে থাকে, বিভিন্ন প্রাইসে কোটেশন দিয়ে থাকে। তো ওই অর্গানাইজেশন যেটা করে যে তার কাছে যেটা সুইটেবল মনে হয়, কস্ট চিন্তা করে বা আদার্স ফ্যাক্টর চিন্তা করে, তার কাছে যেটা সুইটেবল মনে হয় সে সেই ফার্মকে অডিটের কাজ দিয়ে থাকে। জেনারেলি এভাবেই আসলে অডিটের এঙ্গেজমেন্টটা আসে আর কি ফার্মের কাছে। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর এটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমরা মেইন টপিকসে চলে আসি। সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন। আচ্ছা, আপনাকে কেউ একজন অ্যাপয়েন্ট করতে চাচ্ছে, হ্যাঁ, অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করতে চাচ্ছে, তো আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, এই জন্য আপনাকে অনেক কিছু কনসিডার করতে হবে, ঠিক আছে? তো কারো কোনো যদি আইডিয়া থাকে যে আমরা আসলে একটা ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করার আগে কি কি জিনিস কনসিডার করে থাকি সাধারণত, সেটা একটু শেয়ার করতে পারেন। না হলে আমরা আমাদের মানে ডিটেইল ডিসকাশনে চলে যাব। মানে আমি জানতে চাচ্ছি যে আপনাদের এখানে মানে ধারণা আছে কিনা এই ব্যাপারটাতে। স্যার, অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন বলতে এখানে আমি যদি কখনো কোনো নতুন ক্লায়েন্ট পাই, তখন ওইটা আমি যদি অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে প্রফেশনালি কোয়ালিফাইড বলতে এখানে যে সিএ লাইসেন্সধারী হতে হবে, আইসিএবি এর একজন মেম্বার হতে হবে। বাট ওই ক্লায়েন্টটা করার জন্য আমার পর্যাপ্ত পরিমাণ রিসোর্স, যেমন স্টুডেন্ট, টেকনিক্যাল, তারপরে এগুলা এইসব বিষয় আছে কিনা, দেন হচ্ছে টাইম, পর্যাপ্ত পরিমাণ টাইম আছে কিনা। দেখেন, একটা অডিট রিপোর্ট অডিট করতে গেলে আমাকে লং টাইম সময় দিবে না, জাস্ট ওই টাইমের ভিতরে ওই কাজটা আমি করতে পারবো কিনা। আর অফলাইন রেফারেন্স বলতে এখানে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। আর কোনো ক্লায়েন্ট নতুন করে পাইতে হলে ওটার যে প্রেজেন্ট ক্লায়েন্ট আছে, মানে পুরাতন যে অডিটর আছে, সেই অডিটরের সাথে আমাকে কমিউনিকেট করতে হবে যে ওই ক্লায়েন্টে কোনো ইস্যু আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, বা যে ওই ম্যাটেরিয়ালিটি রিস্ক বা এরকম কোনো আচ্ছা, ঠিক জায়গা আছে। আছে কিনা, সেগুলো আমার ওই আচ্ছা, বর্তমান যে অডিটর তার সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আপনার আইডিয়া মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তা আমরা আরেকটু মানে ডিটেইলে আমরা বোঝার চেষ্টা করি জিনিসগুলো। প্রথম পয়েন্টটা হচ্ছে এনশিওর প্রফেশনালি কোয়ালিফাইড টু অ্যাক্ট। হ্যাঁ, আমাকে দেখতে হবে যে আমি আসলে প্রফেশনালি কোয়ালিফাই কিনা, হ্যাঁ, অ্যাজ অ্যান অডিটর আমি আসলে ওই জায়গায় অডিট করতে পারবো কিনা, নাকি অন্য কোনো লিগ্যাল বা অন্য কোনো গ্রাউন্ডে
আমার প্রবলেম আছে যে আমি এটা করতে পারবো না, তো আমাকে প্রথমে কনসিডার করতে হবে যে আমি লিগালি এই কাজটা করতে পারি কিনা। হ্যাঁ, কোয়ালিফিকেশন আছে কিনা সেটাও একটা কনসিডারেশন। হ্যাঁ, আপনাদের ম্যানুয়াল একটা জিনিস মেনশন করছে যে একটা জিনিস একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে ফর এক্সাম্পল ইফ দেয়ার উড বি এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উইথ অ্যানাদার ক্লায়েন্ট। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আপনাকে বলি, এটা আপনার একটু বোঝার দরকার আছে। যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি হয় তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনি ক্লায়েন্টটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের আইডিয়া আছে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে আমি ওইখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো না, মানে কোনো কিছু একটা ইন্টারেস্ট, ধরেন আমার ওই কোম্পানিতে কোনো শেয়ার আছে বা লোন দিছি বা এরকম কোনো ইন্টারেস্ট যার কারণে আমি বায়াস এক্স্যাক্টলি, হইতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই। এখানে আরেকটা, এখানে যেটা মিন করছে, ধরেন আমি আপনাকে আরেকটা অন্য ধরনের একটা এক্সাম্পল দিই। ধরেন হচ্ছে যে আপনি গ্রামীণ ফোনের অডিট করেন। হ্যাঁ, আপনি গ্রামীণ ফোনের অডিটর। এবার রবিও আপনার কাছে কোটেশন চাইছে, রবিকেও আপনি কোটেশন দিয়েছেন, রবি আপনাকে দিয়ে অডিট করাবে, এরকম একটা ধরেন ডিসকাশন চলতেছে। তো এখন আপনি যদি রবির অ্যাসাইনমেন্টটাকেও ইয়ে করতেছেন, একসেপ্ট করতেছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক পোটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে, তাই না? এটা কিভাবে হচ্ছে, যেমন ধরেন জিপি আর রবি কিন্তু সেম ইন্ডাস্ট্রিতে আছে। হ্যাঁ, সেম ইন্ডাস্ট্রিতে তো নাই, তাই না? আর আরেকটা কিন্তু স্ট্রং কম্পিটিটর। তো আপনি যেহেতু জিপির কাজ করতেছেন আবার রবিরও কাজ করবেন, দেখবেন ব্যাপারটা কি হয় যে সেম অডিটর যদি হয়, ও কি করতেছে, জিপির কাজ করতেছে আবার রবিরও অডিট করবে। তো অডিটরের তো হচ্ছে সব ইনফরমেশন বা ডকুমেন্টে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস থাকে। তো সে যখন জিপির সব কনফিডেন্সিয়াল জিনিসপত্র জেনে যাবে, তো স্বভাবতই এটা মানে রবির জন্য কিন্তু একটা রিস্ক, মানে জিপির জন্য একটা রিস্ক যে জিপির এই ইনফরমেশন গুলা অডিট চলাকালীন সময়ে সে রবির কাছে এইটা ডিসক্লোজ করে ফেলতে পারে। এরকম একটা রিস্ক কিন্তু থাকে। এটা কিন্তু জিপির জন্য যেরকম রিস্ক, আবার এটা রবির জন্য রিস্ক। হ্যাঁ, যে এরকম কনফিডেন্সিয়াল ইনফরমেশন যেগুলো অডিটরের অ্যাক্সেস আছে সেটা কি হতে পারে, ডিসক্লোজ হতে পারে ডিউরিং অডিট। সো এই কারণে হচ্ছে কি, ধরেন ইয়ে হয়, পসিবল একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। তখন হচ্ছে আপনার যেটা হয় যে নর্মালি এরকম থাকলে একটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলে আরেকটা ক্লায়েন্ট করা যায় না, বা সেক্ষেত্রে দুইটা ক্লায়েন্টেরই পারমিশন নেওয়া লাগে, এরকম কিছু ব্যাপার আছে আর কি। ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে স্যার আপনি যেটা বললেন যে সেম নেচারের যদি আমি দুইটা কোম্পানি অডিট করতে চাই তাহলে হচ্ছে পূর্ববর্তী যে ক্লায়েন্ট আছে আমার তার কাছ থেকে অনুমতি নিতে হবে, এরকম হ্যাঁ কিছু হ্যাঁ একটা। হ্যাঁ, রিস্কটা কোন জায়গায়, রিস্কটা হচ্ছে কি আসলে ধরেন জিপির তো প্রাইসিং বা অন্য কোনো ইস্যু নিয়ে অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে। অ্যাজ অ্যান অডিটর আপনি তো সবই দেখতেছেন তার, তাই না? আবার রবিরও আপনি সবই দেখে দেখে ফেলতেছেন। সো একটা চান্স থাকে কিন্তু যে আপনার আপনার থ্রুতে কিছু ইনফরমেশন আদান প্রদান হয়ে যেতে পারে। হ্যাঁ, কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন এদিক সেদিক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থাকে। হ্যাঁ, এখানে একটা পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। ওই বাট জন্য যে সেফগার্ড হিসেবে আপনি যেটা বলতেছেন যে আমরা সাধারণত এরকম হইলে ক্লায়েন্টের পারমিশন নেওয়ার চেষ্টা করি, একটা অ্যাকসেপ্ট করলে আরেকটা অ্যাকসেপ্ট করি না, এরকম আর কি। কিন্তু এইটা হচ্ছে বুকিস নলেজ থেকে মনে হয় এরকম, বাট প্র্যাকটিক্যালি মনে হয় না এরকম কিছু একটা হয়, আমি যেহেতু। প্র্যাকটিক্যালি হতে পারে, বড় 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 যে সব কোম্পানিগুলো আছে সেক্ষেত্রে আপনার পারমিশন অবশ্যই একটা মানে দরকার আছে এখানে, কারণ হচ্ছে যে এখানে তো অবশ্যই কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে। হ্যাঁ, এখন হচ্ছে যে ধরেন একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির যদি হিউজ ডিফারেন্স থাকে, কোনো ধরনের ওরকম কোনো কম্পিটিশন না থাকে তাদের মধ্যে, হ্যাঁ সেক্ষেত্রে সেটা হতে পারে। আচ্ছা, আমরা পরের টপিকটাতে যাই। এটাতে আর কোনো কনফিউশন নাই তো? মানে আপনাকে যেটা আমি বলতেছি যে আপনাকে প্রফেশনালি কোয়ালিফাইড হতে হবে। হ্যাঁ, আপনি ওই যে এনগেজমেন্টে যাবেন সেটার জন্য আপনি লিগ্যালি আপনি মানে ক্যাপেবল কিনা সেটা আপনাকে বুঝতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আচ্ছা, এখানে অফলাইন রেফারেন্স বলতে কোন হ্যাঁ, এটা বিষয়টা আমি নিয়ে? বলবো, এটা আমি বলবো, আমি পয়েন্ট বাই পয়েন্ট আসি, সেক্ষেত্রে অন্য যারা আছে তাদের একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথম পয়েন্টটা বলে ফেলছি যে এনশিওর প্রফেশনালি কোয়ালিফাইড টু অ্যাক্ট। পরের পয়েন্ট হচ্ছে এনশিওর এক্সিস্টিং রিসোর্সেস অ্যাডিকুয়েট। আচ্ছা, যেমন এখানে আপনি একটা বড় ব্যাংকের অডিট নিলেন, যার মনে করেন যে 50টা 60টা ব্রাঞ্চ অডিট করাইতে হবে, কিন্তু আপনার ফার্মে স্টাফ নাই, স্টুডেন্ট নাই, আর্টিকেল স্টুডেন্ট নাই, আপনি কি কাজটা টাইমলি কমপ্লিট করতে পারবেন? না, অবশ্যই না। করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যখন মানে অ্যাসাইনমেন্টটাকে অ্যাকসেপ্ট করবেন তখনই আপনার চিন্তা করতে হবে যে এই সময়ে আমার কাজের প্রেশার কেমন থাকবে, তো আমার এই সময় আমার স্টাফ অ্যাভেলেবিলিটি কেমন থাকবে, এই জিনিসগুলো আপনাকে তখনই চিন্তা করে ফেলতে হবে। হ্যাঁ,
তারপরে হচ্ছে যে এই যে কাজগুলো, যেমন ধরেন আপনি ব্যাংক অডিট নিছেন, তো আপনার টিমে কোনো মেম্বারই নাই যে আগে ব্যাংক অডিট করছে, তো আপনার তো মানে এক্সপিরিয়েন্সও নাই, তাই না? এটাও একটা জিনিস, এটাও কিন্তু আপনাকে কনসিডার করতে হবে। বা আপনি এমন একটা ইন্ডাস্ট্রিতে গেছেন যেখানে হয়তো যে ধরনের টেকনিক্যাল এক্সপার্টাইজ আপনার দরকার অডিট করতে গেলে, সেই টেকনিক্যাল এক্সপার্টাইজ আপনার নাই। আপনি একটা আইটি ফার্মে অডিট করতে গেছেন, কিন্তু তাদের মেকানিজম আপনি কিছুই বোঝেন না, তাদের অপারেশন কিছুই বোঝেন না, তাহলে কি আপনি তাকে ভালো সার্ভিস দিতে পারবেন? তাহলে কি আপনি ঠিকমতো অডিটটা করতে পারবেন? রিস্ক থেকে যায় না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাভেলেবল রিসোর্স আছে কিনা, হ্যাঁ, রিসোর্স অ্যাভেলেবল আছে কিনা, তারপর আপনার টেকনিক্যাল এক্সপার্টাইজ আছে কিনা, আপনার স্টাফ আছে কিনা। আচ্ছা, পরের থার্ড পয়েন্ট যেটা আপনি বলতেছিলেন যে অবটেইন রেফারেন্সেস। হ্যাঁ, অবটেইন রেফারেন্সেস মানে হচ্ছে যে আপনি এমনি খোঁজ খবর নেবেন আর কি, যে কোম্পানিতে আপনি অডিট করতে যাবেন তার ম্যানেজমেন্ট বা ডিরেক্টর সম্পর্কে আপনি খোঁজ খবর নেবেন, তারা আসলে কেমন, তাদের অনেস্টি, ইন্টিগ্রিটি, বা তাদের এমনি তাদের সম্পর্কে কি বলে, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা, এই জিনিসগুলো আপনি চেক করবেন। হ্যাঁ, এটা আপনার মানে প্ল্যানিংকে একটু হেল্প করবে, ব্যাপারটা এরকম আর কি। বুঝতে পারছেন এটা? হুম। আচ্ছা, এরপরে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কমিউনিকেট উইথ প্রেজেন্ট অডিটরস। আচ্ছা, আপনি হচ্ছেন প্রসপেক্টিভ অডিটরস, এর আগে যে কাজ করছে সে হচ্ছে প্রেজেন্ট অডিটরস, তাই তো? হুম। আর তাকে বাদ দিয়ে আপনাকে মানে এনগেজমেন্টটা দেওয়া হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তাকে বাদ দিয়ে আপনাকে কেন দেওয়া হচ্ছে, বা এমন কোনো রিজন আছে কিনা যে কারণে আপনার এই অডিট এনগেজমেন্টটা নেওয়া ঠিক হবে না, সেই ধরনের ইস্যুগুলো আপনার প্রেজেন্ট অডিটরের সাথে কমিউনিকেট করতে হবে। ঠিক আছে? হুম। চারটা পয়েন্ট বুঝতে পারছেন সবাই? আর তো কেউ রেসপন্স করতেছেন, আমি ধরেই নিচ্ছি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আরেকটা টপিক আমরা কভার করব, এইটার এই রিলেটেডই আর কি। হ্যাঁ, এই যেমন ধরেন আর কি জিনিস আপনি কনসিডার করবেন, ওখানে তো আমরা বললাম চারটা পয়েন্টের বেসিসে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ম্যানেজমেন্টের ইন্টিগ্রিটি দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ম্যানেজমেন্ট যারা আছে, বোর্ড অফ ডিরেক্টর যারা আছে, তারা আসলে পার্সোনাল মানে তাদের পার্সোনালিটি কেমন, তারা পার্সন হিসেবে কেমন, হ্যাঁ, তাদের পার্সোনালিটির উপরও কিভাবে কোম্পানি অপারেট হচ্ছে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো সেই জিনিসটা আপনার দেখতে হবে, ম্যানেজমেন্টের ইন্টিগ্রিটি, অনেস্টি, এগুলো দেখতে হবে। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস হচ্ছে দেখতে হবে, সেটা হচ্ছে যে কোম্পানিটাকে আপনার ইয়ে করতে হবে, কি বলে, রিস্ক অ্যানালাইসিস এর মতো করতে হবে, যে এটা কি আসলে হাই রিস্ক এর মধ্যে পড়ে নাকি লো রিস্ক এর মধ্যে পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যখন একটা মানে আমি যখন এই যে রিস্কের কথা বলতেছি, আসলে অডিটরের পয়েন্ট অফ ভিউ থেকে রিস্কটা কি আমাকে একটু বলতে পারবেন কেউ, যে আমি কোন রিস্কের জন্য আমি এটা কনসিডার করব, মানে অডিটরের রিস্কটা কি এখানে? যেমন আমি যদি বলি যে যদি ওই ক্লায়েন্টের হাই রিস্ক থাকে আমি ওটা অ্যাকসেপ্ট করব না, আর লো রিস্ক যদি থাকে আমি অ্যাকসেপ্ট করব, আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে রিস্কটা কি এখানে, অডিটরের রিস্কটা কি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, অডিটরের রিস্ক বলতে মানে আমি যে ওপিনিয়ন দিব সেই ওপিনিয়নটা যাতে ইফেক্টিভ মানে ইম্প্যাক্ট না পড়ে কোনো কিছুতে, ম্যাটেরিয়াতে ট্রু অ্যান্ড ফেয়ার বিডিতে যাতে কোনো প্রবলেম ফেস না করতে হয়, এরকম হ্যাঁ, কোনো এক্স্যাক্টলি, কিছু। এটাই এটাই। আর কেউ তো রেসপন্স করতেছেন, আপনি মনে হয় প্রশ্ন করছেন ঠিকঠাক মতো, আপনি সবাই রেসপন্স করতেছেন না, সবাই হয়তো জানে বা বুঝে ব্যাপারগুলো। তো ওটা হচ্ছে যে আমার রিস্ক কি, অ্যাজ অ্যান অডিটর আমার রিস্কটা হচ্ছে যে আমি ঠিক মতো অপিনিয়নটা দিতে পারবো কিনা। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট অপিনিয়নটা আমি দিতে পারবো কিনা, সেটা হচ্ছে আমার রিস্ক। হ্যাঁ, তো এই রিস্কটা যদি হাই হয়, তার তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি ঠিকঠাক মতো ওপিনিয়ন নাও দিতে পারি, তাই না, অ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন নাও দিতে পারি। আর এই রিস্কটা যখন লো, তখন হচ্ছে যে মানে ইন্ডিকেট করে যে আমি প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়নটা দিতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কিছু ইন্ডিকেশন দেয়া আছে, যে আসলে কি দেখলে আমি বুঝবো যে আমার এটাতে এই ক্লায়েন্টে আমার হাই রিস্ক, আর কি দেখে আমি বলবো যে এটাতে লো রিস্ক। হ্যাঁ, কিছু ইন্ডিকেশন আছে। যেমন হাই রিস্কের কথা বলছে, কিছু পয়েন্ট দেখেন, যে পোর রিসেন্ট অর ফোরকাস্ট পারফরমেন্স, তার মানে হচ্ছে যে কোম্পানির পারফরমেন্স ভালো না, কোম্পানির লসে আছে, তো এরকম হলে তার মানে এটা হচ্ছে হাই রিস্ক। ঠিক আছে, এরপরে হচ্ছে লাইকলি ল্যাক অফ ফাইন্যান্স, মানে কোম্পানির ফান্ডের অবস্থা খুব একটা ভালো না, কোম্পানি বিভিন্ন জায়গা থেকে লোনের চেষ্টা করতেছে কিন্তু
খুব একটা ম্যানেজ করতে পারতেছে না, হ্যাঁ, তার ফাইন্যান্সিং ইয়েটা ভালো না, ক্যাপাবিলিটি ভালো না, তার ফান্ডের অবস্থা ভালো না, বুঝতে পারছেন? এটা একটা পয়েন্ট, এটা আপনার হাই রিস্কের একটা ইন্ডিকেশন। এরপরে বলতেছে যে সিগনিফিকেন্ট কন্ট্রোল উইকনেস, তার ইন্টারনাল কন্ট্রোলের অবস্থাও ভালো না, হ্যাঁ, এটাও একটা ইন্ডিকেশন। এরপরে বলতেছে ল্যাক অফ ফাইন্যান্স ডিরেক্টর, যেই কোম্পানির কাজ করবেন সেখানে ধরেন ফাইন্যান্স ডিরেক্টর নাই, বা যে ফাইন্যান্স ডিরেক্টর আসে সে আসলে অত বেশি কম্পিটেন্ট বা স্কিল না, সেটা কিন্তু আপনার জন্য রিস্ক। রিস্ক কেন? ওখানকার যদি ফাইন্যান্স ডিরেক্টর নাই থাকে, তার মানে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ঠিকঠাক মতো করছে কিনা এটা নিয়ে একটা ডাউট তৈরি হবে, তাই না? স্যার প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন? ফাইন্যান্স ডিরেক্টর না থাকলে আপনার রিস্কটা কি? তার মানে হচ্ছে যে প্রপার বুকস অফ অ্যাকাউন্ট হয়তো নাও মেনটেন করতে পারে, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়তো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নাও হতে পারে, হ্যাঁ, হতে পারে না এরকম? যদি হ্যাঁ হ্যাঁ ওখানে আনস্কিল বা কম্পিটেন্ট লোক মানে ইয়ে না থাকে, এক্সপার্ট লোক না থাকে, হ্যাঁ। তারপর বলতেছে সিগনিফিকেন্ট আনএক্সপ্লেইন ট্রানজাকশন, হ্যাঁ, অনেক ধরনের অনেক কমপ্লেক্স ট্রানজাকশন আছে যেগুলোর ব্যাখ্যা নাই, এরকম। তার মানে এরকম ইন্ডিকেশন থাকলে আমরা ধরে নেব ওই ক্লায়েন্টটাতে হাই রিস্ক, হ্যাঁ, আমার জন্য এজ অ্যান অডিটর এটা হচ্ছে আমার হাই রিস্ক। এরপর হচ্ছে লো রিস্ক। লো রিস্ক আমি কিভাবে বুঝবো? এখানে কিছু ইন্ডিকেশনের কথা বলেছে যে ওই জাস্ট হাই রিস্কের অপোজিট আর কি, বুঝতে পারছেন? লো রিস্ক কি? গুড লং টার্ম প্রসপেক্ট, আমি দেখতেছি যে কোম্পানিটা ভালো করতেছে, ওর প্রসপেক্ট ভালো। তারপরে কি? ওয়েল ফাইন্যান্স, স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল, কন্ট্রোল। হ্যাঁ, তার কন্ট্রোল সিস্টেম যথেষ্ট স্ট্রং। তারপর হচ্ছে কম্পিটেন্ট অনেস্ট ম্যানেজমেন্ট, তার ম্যানেজমেন্ট ভালো। ফিউ আনইউজুয়াল ট্রানজাকশন, আনইউজুয়াল ট্রানজাকশন নাই বা কম। তো এরকম ইন্ডিকেশন থাকলে আমি ধরে নেব যে আমার রিস্কটা হচ্ছে লো। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি আপনাদের, যে ধরেন আমি একটা অ্যাসেসমেন্ট করলাম এনগেজমেন্ট অ্যাকসেপ্টেন্সের আগে, যে ওখানে আমি হাই রিস্ক দেখলাম যে না এই ক্লায়েন্টের রিস্ক হাই, তাহলে কি আমি এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবো না? এরকম ব্যাপারটা কিরকম? স্যার যদি মনে হয় যে ওই রিস্কটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, আর যদি মিনিমাইজ না করতে পারেন তাহলে অ্যাকসেপ্ট করা মেবি ঠিক হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আমার পয়েন্ট হচ্ছে। আমি দেখবো যে আমার যে রিস্ক গুলো আছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট সেফগার্ড আছে কিনা। আমি যদি দেখি না সেফগার্ড আছে, ইভেন আমার ওপিনিয়ন দিতে কোনো প্রবলেম নাই, হ্যাঁ, আমি ওপিনিয়ন দিতে পারবো, ঠিক আছে, তাতে এই জিনিসগুলো ইয়ে হবে না, ইম্প্যাক্ট করবে না, তখন আমি এটা অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে, অ্যাকসেপ্ট করতে পারবো আর কি, অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা নেই তখন। মানে ব্যাপারটা এমন না যে হাই রিস্ক বলি আমি অ্যাকসেপ্ট করবো না, সোজাসুজি একটা ডিসিশন দিয়ে দিলাম, এরকম হবে না ব্যাপারটা। এই পয়েন্টগুলো তো সবাই বুঝতে পারছেন নাকি? নাকি আর কার কোনো কনফিউশন আছে? কনফিউশন না থাকলে পরের স্লাইডে যাই, হ্যাঁ। আচ্ছা, সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট নিউ ক্লায়েন্ট, হ্যাঁ, এই যে এতক্ষণ বললাম যে হাই রিস্ক লো রিস্ক এই সেই ম্যানেজমেন্ট, অনেক কিছু বললাম। আচ্ছা, এদের ব্যাপারে আমি শুরুতেই কিভাবে ইনফরমেশন পাইতে পারি তার কিছু সোর্সের কথা এখানে বলা আছে, তাই না? এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু এটা মার্ক করে রাখেন, এটা কিন্তু মুখস্থ করতে হবে আপনাদের, বুঝছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি ইয়ে করেন, বইতে আপনারা মার্ক করে রাখেন ম্যানুয়ালে, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা স্যার দেখব এখানে হ্যাঁ বলেন। অ্যানুয়াল অ্যাকাউন্টস বা হচ্ছে ক্রেডিট রেটিং দিয়ে কি বোঝানো হয়েছে? রিভিউ অফ দি ডকুমেন্টস এর হ্যাঁ হ্যাঁ, বলছি একটা একটা বলতেছে যে ইনকোয়ারিজ অফ আদার সোর্সেস, যেমন আপনি ব্যাংকের কাছ থেকে তার ইনফরমেশন নিতে পারেন, বা অন্য কোনো সলিসিটরস বলছে মানে তার লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন, ব্যাংক থেকে নিতে পারেন, লিগ্যাল অ্যাডভাইজার নিতে পারেন, বা অন্য কোনো সোর্স, সেটা হতে পারে আরজেসি বা অন্য কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন নিলে। আচ্ছা, রিভিউ অফ ডকুমেন্টস বলছে অ্যানুয়াল অ্যাকাউন্টস বলতে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাই মিন করতেছে, বুঝছেন? হুম। এটাই মিন করতেছে রিভিউ অফ ডকুমেন্টস, আপনি অ্যানুয়াল অ্যাকাউন্ট বলতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাই মিন করতেছে। লিস্টিং পার্টিকুলার হচ্ছে যে ধরেন তার যে পাবলিশ ডকুমেন্ট আছে, যেমন ধরেন একটা লিস্টেড কোম্পানি, একটা কোম্পানি যখন লিস্টেড হয় তার আগে তাকে একটা প্রসপেক্টাস পাবলিশ করতে হয়, সেখানে তার অনেক ইনফরমেশন দেওয়া থাকে। সো এটা একটা সোর্স আপনার, হ্যাঁ, এটাকে বলতেছে লিস্টিং পার্টিকুলার্স, তার যে ইনফরমেশনগুলো পাবলিশ আছে অলরেডি, সেখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন ক্লায়েন্ট সম্পর্কে। ক্লিয়ার? স্যার। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্রেডিট রেটিং, তার রেটিংটা কেমন। ক্রেডিট রেটিং বিভিন্ন এজেন্সিগুলো আছে না, এজেন্সিগুলো কি করে, আপনার অর্গানাইজেশনগুলোর হচ্ছে যে রেটিং করে তার মানে ক্রেডিট পে করার ক্যাপাবিলিটি কেমন, সেটার উপর বেস করে তার একটা রেটিং দেয়, সে ক্রেডিট রেটিং রিপোর্ট আপনি দেখতে পারেন চাইলে, বুঝতে পারছেন?
আচ্ছা, পরেরটা আমরা বলি, সেটা হচ্ছে প্রিভিয়াস অ্যাকাউন্টেন্ট অডিটর। হ্যাঁ, আপনি তো হচ্ছে নতুন অ্যাপয়েন্টেড হয়েছেন, এর আগে যে অডিটর ছিল তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন চাইলে, সেখান থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, সেটা একটা পয়েন্ট। হ্যাঁ, আর হচ্ছে যে লাস্টেটা হচ্ছে কি রিভিউ অফ রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, স্পেসিফিক লস অ্যান্ড স্ট্যান্ডার্ড দ্যাট রিলেট টু ইন্ডাস্ট্রি। আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানিতে আসলে কোন ইন্ডাস্ট্রিতে আছে, সেই ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল ল যেগুলো সেগুলো আপনি দেখতে পারেন আর কি। সো এই হচ্ছে মোটামুটি সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট নিউ ক্লায়েন্ট, মানে আপনি নতুন ক্লায়েন্ট সম্পর্কে কোন কোন জায়গা থেকে আপনি ইনফরমেশন পাইতে পারেন তার একটা ধারণা দেওয়া হয়েছে এখানে। এটা নিয়ে তো কনফিউশন নাই কারো কোনো, তাই না? তো কনফিউশন না থাকলে পরের টপিকস আমরা কভার করি। আচ্ছা, কমিউনিকেট উইথ প্রেজেন্ট অডিটরস। আচ্ছা, এইখানে আমরা এই ডিসকাশনটা একটু আগেও করছি, সেটা হচ্ছে যে আপনি যখন মানে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে যখন দেওয়া হবে তখন আপনার একটা কাজ হচ্ছে প্রিভিয়াস অডিটরের সাথে কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, প্রিভিয়াস অডিটরের সাথে আপনি কমিউনিকেট করবেন। তো প্রিভিয়াস অডিটরের সাথে কমিউনিকেট করার আগে অবশ্যই আপনাকে ক্লায়েন্টের পারমিশন নিতে হবে, বুঝতে পারছেন? আপনি আগে ক্লায়েন্টের পারমিশন নেবেন যে আমি প্রিভিয়াস অডিটরের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, ঠিক আছে? এখন ক্লায়েন্ট যদি আপনাকে পারমিশন না দেয়, আপনাকে জিনিসটা বিবেচনা করতে হবে কেন সে পারমিশন দিচ্ছে না, এটা রিজন কি। এবং এই জন্য আপনি এমনও হতে পারে যে আপনার ধরেন আপনি মানে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেই ধরনের ইয়ে চলে আসতে পারে, কনসিডারেশনে চলে আসতে পারে। মানে কেন নরমালি পারমিশন, যদি আমাকে পারমিশন না দেয় তাহলে তো আমি অটোমেটিকলি ডিক্লাইন হয়ে যাব না? কে পারমিশন না দিলে? ক্লায়েন্ট যদি আমাকে ক্লায়েন্ট, পারমিশন না দেয়। না না ডিক্লাইন হবেন কেন? আপনাকে তো অ্যাপয়েন্টমেন্ট দিছেই। এটা আপনি একটা আপনার প্রসিডিউরের মধ্যে পড়ে যে আপনি মানে প্রেজেন্ট অডিটরের সাথে কমিউনিকেট করবেন। এখন কোন কারণে ধরেন আপনাকে ক্লায়েন্ট মানে এটা রিফিউজ করলো, যে সে বললো যে না আপনার প্রিভিয়াস অডিটরের সাথে কমিউনিকেট করার দরকার নাই, তখন আপনাকে চিন্তা করতে হবে যে ওর সাথে প্রিভিয়াস অডিটরের কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, এইসব বিষয় যেই ঝামেলা আপনার পরবর্তীতে আপনার উপর আসা করতে পারে কিনা, এই জিনিসগুলো তখন আপনি চিন্তা করবেন, বুঝতে পারছেন? তখন আপনি চিন্তা ঠিক করবেন আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। ঠিক আছে, বাট হচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করার পরে তো হচ্ছে যে আমাকে মানে প্রেজেন্ট যে অডিটর তার কাছ থেকে আমাকে একটা প্রফেশনাল ক্লিয়ারেন্স নিতে হবে, এর জন্য তো তার সাথে আমার কমিউনিকেশন হ্যাঁ, করতেই কমিউনিকেট হবে। করতে হবে। এখন একটা জিনিস বলি আপনাকে, ধরেন এইটা হয়তো ওইভাবে প্র্যাকটিক্যালি নাই, আমরা আমাদের সব ক্লায়েন্ট আমাদেরকে অ্যালাউ করে যে আপনারা প্রিভিয়াস অডিটরের সাথে কমিউনিকেট করেন, এখানে কারো কোনো কনফিউশন থাকে না, মানে কোনো ইয়ে থাকে না। কিন্তু আমি এরকম কোনো সিচুয়েশন পাই নাই যে ধরেন ক্লায়েন্ট না করছে যে আপনি যোগাযোগ করেন না বা প্রফেশনাল ক্লিয়ারেন্স নিয়েন না, এরকম কোনো ইস্যু আমি প্র্যাকটিক্যালি পাই নাই, ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ জেনারেলি সেটাই স্যার। জেনারেলি একসেপ্ট করে, এই জিনিসটাকে একসেপ্ট করে ওরা। হ্যাঁ, আপনি পারমিশন আপনাকে দিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার আর কি। আর যদি পারমিশন নাও দেয় তাতেও যে মানে আপনার আমি একটা জিনিস বলি আপনাকে, এটা হয়তো বইয়ে অত মেনশন করা নাই, প্রফেশনাল ক্লিয়ারেন্স নিতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা একটা ধরেন একটা যেখানে বলছে যে এটা একটা কার্টেসির মতো, এটা একটা নরমাল ওয়ার্কিং প্র্যাকটিসের মতো আর কি। মানে নিতেই হবে ম্যান্ডেটরি না ব্যাপারটা, আমি এটা কোথাও পাই নাই যে এটা নিতেই হবে, কিন্তু এটা নরমাল প্র্যাকটিসের মধ্যে পড়ে, এটা কার্টেসির মধ্যে পড়ে। হ্যাঁ, কিছু জিনিস আছে না যে ধরেন আপনার ম্যান্ডেটরি না কিন্তু তারপরেও আমরা করি এটা, এরকম আর কি, বুঝতে পারছেন? তার মানে স্যার আপনি যদি আমি আমি এটা কোনো ডিসকারেজ করতেছি না, না এমন না যে আপনি প্রফেশনাল ক্লিয়ারেন্স নেবেন না, এটা আমি বলতেছি না। হ্যাঁ, এটা আমি বলতেছি যে আমি এটা কোথাও পাই নাই যে এটা ম্যান্ডেটরি নিতেই হবে। হ্যাঁ, এটা আমি বলছি আপনাকে, কিন্তু আপনার নরমাল প্র্যাকটিস আপনাকে থাকতে হবে। হ্যাঁ, সব ফার্ম যেহেতু এই প্র্যাকটিস করতেছে, সো আপনি সেম ইন্ডাস্ট্রিতে আছেন, সেম ইয়াতে আছেন, আইসিএবির আন্ডারে আছেন, সো আপনাকে ওই কাজটা করতে হবে, করতে হবে, এটাই ধরে নেন। আর এখানকার ডিসকাশনে আমরা শেষ মোটামুটি ইয়ে করি যে ফিনিশিং, সেটা হচ্ছে যে যদি আমরা আমাদের ফার্স্ট ইয়ারটা হবে হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নেওয়া, আর পারমিশন না দিলে ওই যে বলছে যে এখানে বলতেছে যে কনসিডার কেয়ারফুলি দ্য রিজন ফর সাচ রিফিউজাল when determining whether or not to accept the appointment। হ্যাঁ, এটাই আপনাকে মেইন ইয়ে করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে কেন পারমিশনটা দিল না। যদি যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পান যে না আসলে যে কারণে সে এটা পারমিশন দিচ্ছে না সেটা যুক্তিসঙ্গত, তাহলে আপনি চিন্তা করবেন, আপনি ওয়েদার অ্যাকসেপ্ট অর নট আপনি চিন্তা করবেন তখন। হ্যাঁ, আর যদি আপনাকে পারমিশন দিয়ে দেয়, সো দ্য প্রসপেক্টিভ অডিটরস ক্যান রাইট টু দ্য আউটগোয়িং অডিটরস। এবার হচ্ছে যে আপনি আউটগোয়িং অডিটরসকে লেটার লিখবেন, আপনি যেটা বলতেছেন প্রফেশনাল ক্লিয়ারেন্স, তাই তো?
পরের স্লাইডে যাই আমরা। এখানে তার কোনো কনফিউশন নাই নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, পরের স্লাইডে যান। আচ্ছা এখানে আপনার আর কোনো কনফিউশন নাই তো? না স্যার, নাই। আচ্ছা, পরের স্লাইডে হচ্ছে প্রফেশনাল ক্লিয়ারেন্সের একটা স্যাম্পল দেওয়া আছে। হ্যাঁ, প্রফেশনাল ক্লিয়ারেন্স কি থাকে মেইনলি? প্রফেশনাল ক্লিয়ারেন্সে আমরা প্রফেশনাল ক্লিয়ারেন্সটা কে কাকে দেয়? এখানে হচ্ছে প্রসপেক্টিভ ক্লায়েন্ট, প্রেজেন্ট ক্লায়েন্ট, সরি প্রসপেক্টিভ অডিটর প্রেজেন্ট অডিটরকে প্রফেশনাল ক্লিয়ারেন্স দিয়ে থাকে, তাই না? যেটা আমরা একটু আগে ডিসকাস করতেছিলাম। হ্যাঁ, তো এখানে কি ইনফরমেশন থাকে? যে আপনি অ্যাকনলেজ করেন যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যে দিস ইজ টু তাকে ইনফর্ম করতেছেন যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই হ্যাভ বিন appointed as the statutory auditor of XYZ Company Limited for the year 2019. So as you were the previous auditor, we will appreciate it if you kindly let us know if there is any professional reason for which we should not accept the said appointment. দেখেন এই কন্টেন্ট, প্রফেশনাল ক্লিয়ারেন্সের কন্টেন্ট মূলত এরকমই, এই ধরনের ইনফরমেশন থাকে। তাকে আমরা ইনফর্ম করি যে আমাদেরকে অমুক কোম্পানি অমুক ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমাদেরকে অ্যাপয়েন্ট করছে, এবং তার কাছে আমরা রিকোয়েস্ট করি যে কোনো প্রফেশনাল রিজন আছে কিনা তার জানা মতে, যেটার জন্য আমাদের এই ক্লায়েন্টটাকে অ্যাকসেপ্ট করা ঠিক হবে না, এরকম কোনো রিজন তার জানা মতে আছে কিনা সেটা তাকে জানাইতে বলতেছি আমরা। ঠিক আছে? স্যার এটা বুঝতে পারছেন তো? আমরা পরের টপিকে যাই তাহলে। হ্যাঁ, এখন দেখেন অ্যাকসেপ্টিং অ্যাপয়েন্টমেন্ট, এখানে আরো অনেক কনসিডারেশনের বিষয় আছে। হ্যাঁ, প্রথম যে কনসিডারেশন সেটা হচ্ছে যে এনশিওর দ্যাট দ্য আউটগোয়িং অডিটরস রিমুভাল অর রেজিগনেশন হ্যাজ বিন প্রপারলি কন্ডাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ national legislation. The auditor should see a valid notice of the outgoing auditor's resignation or confirm that the outgoing auditors were properly removed. আচ্ছা, অডিটর অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা তো জানেন যে এটা হচ্ছে যে এজিএম হয়, যখন সেই এজিএম এ এই অডিটর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা ফাইনাল হয়, তাই না? অডিটর অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে এজিএম এ, তাই তো? হ্যাঁ, এখন এই এজিএম এ যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, তাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আগের যে অডিটর তাকে একটা নোটিশ দেওয়া। হ্যাঁ, তো আপনাকে দেখতে হবে যে আগের অডিটরকে নোটিশ দিচ্ছে কিনা ঠিক মতো, এটা আপনার খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, দেখা গেল সে আগের অডিটরকে নোটিশ দেয় নাই, আবার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসে আছে, তাহলে তো তার অ্যাপয়েন্টমেন্টটা তো ক্যান্সেল হলো না। তো তাকে তার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে গেলে তো তাকে একটা নোটিশ দিতে হবে, তাই না? তো সেটা সে করছে কিনা, তারা সেই প্রসেসটা ফলো করছে কিনা, এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে শুরুতেই। এমন যাতে না হয় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ইনভ্যালিড। ব্যাপারটা বুঝছেন? বুঝছেন। হ্যাঁ, পরের পয়েন্টে কি? পরের পয়েন্টে তো বলতেছে এনশিওর দ্যাট দ্য নিউ অডিটরস অ্যাপয়েন্টমেন্ট ইজ ভ্যালিড, ওই যেগুলো বলতেছিলাম। দ্য অডিটর শুড অবটেইন এ কপি অফ দ্য রেজলিউশন পাসড এট জেনারেল মিটিং অ্যাপয়েন্টিং দেম অ্যাজ দ্য কোম্পানিজ অডিটর। ওই যে জেনারেল মিটিং এজিএম এ যে পাস হলো সেটার একটা রেজলিউশন আমরা চাইতে পারি তার কাছে। হ্যাঁ, যে ভাই আপনারা যে আমাদেরকে আপনাদের মানে এজিএম এ যে আমাদেরকে সিলেক্ট করছেন, এখন করছেন, কনফার্ম করছেন, তো সেটা রেজলিউশনের একটা কপি আমাদেরকে দেন, সেটা আমরা চাইতে পারি তার কাছে। হ্যাঁ, এরপরে বলতেছে সেট আপ এন্ড সাবমিট এ লেটার অফ এনগেজমেন্ট টু দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। এরপরে আচ্ছা, আমরা যখন ওই সবকিছু আমরা দেখবো যে প্রসেস ঠিকঠাক আছে, প্রিভিয়াস অডিটর ঠিকমতো নোটিশ দিয়েছে, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড, তখন আমরা একটা এনগেজমেন্ট লেটার ইস্যু করবো তাদের কাছে। হ্যাঁ, এনগেজমেন্ট লেটারে কি থাকে না থাকে সেটা আমরা পরের ডিসকাশনে আরো বিস্তারিত দেখবো। এই পয়েন্টগুলো নিয়ে আপনার কোনো কনফিউশন নাই নাকি? আচ্ছা স্যার, এখানে কপি অফ দি রেজুলেশন বলতে কি বোর্ডস মাইনরস বোঝানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, বোর্ডের যেই কাগজ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আপনি তার একটা কপি নেবেন আপনি আপনার সেফটির জন্য, এটা হচ্ছে কথা। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। অ্যাকসেপ্টিং অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে, সেই জিনিসটা একটু দেখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট দ্য আউটগোয়িং অডিটরস হ্যাভ ফিস স্টিল উইং বাই দ্য ক্লায়েন্ট, দ্য নিউ অডিটরস নিড নট ডিক্লাইন অ্যাপয়েন্টমেন্ট সোললি ফর দিস রিজন। তারা আগের ক্লায়েন্টের সাথে তাদের কি বলে, সরি, আগের অডিটরদের সাথে কোম্পানির কোনো ঝামেলা থাকতে পারে, বা আগের অডিটরকে তারা ফি দেয় নাই, এই গ্রাউন্ডে আপনি কোন একটা মানে অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেই ধরনের ডিসিশনে আসার কোনো ইয়ে নাই, মানে যৌক্তিকতা নাই, সেটাই বলতেছে।
যে the auditors new auditors need not decline appointment solely for this reason, শুধু এই কারণেই আপনার ডিক্লাইন করার মানে যৌক্তিকতা নাই। আপনি আরো অন্যান্য সুযোগ থাকে সেটা আপনি বিবেচনা করতে পারেন, কিন্তু ফি দেয় নাই শুধু এই গ্রাউন্ডে আপনি অ্যাকসেপ্ট করবেন না, ব্যাপারটা এরকম না হয়। এই পয়েন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু নর্মালি এটাই হয়ে থাকে। আমি দু একটা এটা তো বইয়ের কথা, বইয়ের কথা, এটা তো প্র্যাকটিক্যাল না। এটা তো আমিও জানি যে ধরেন আপনি এ- তো যখন দেখলেন যে আগের বছরের ফি দেয় নাই, তখন তো আপনি নিজেই চিন্তা করবেন যে আমার ফিটা দিতে পারবে কি পারবে না, তখন তো অনেক আপনি সময় নিজেই। দেখা যায় যে স্যার টিডিএস বিডিএস বাকি আছে, তো ক্লায়েন্ট হচ্ছে এই পুরাতন অডিটর এই ক্লিয়ারেন্স দিতে বলে যে আমরা টিডিএস বিডিএস এখনো দেয় নাই, ক্লায়েন্টের সাথে কথা বলে তারপরে তোমাদেরকে জানাইতেছি, এরকম হুম, মানে ই করে। হতে পারে, ঠিক আছে। তো আমি এটা তো বললাম হচ্ছে যে ধরেন বইয়ের কথা, থিওরিটিক্যাল কথাবার্তা। প্র্যাকটিক্যালি তো অনেক কিছুই হয় বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা তো ধরেন অন্য ইস্যু। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন একটা পয়েন্ট বলছে যে accepting appointment. Once a new appointment has taken place, if applicable, the new auditor should obtain all books and papers which belong to the client from the outgoing auditors. এখানে যেটা বলছে এটা কিন্তু আমরা প্র্যাকটিস করি না, আপনি যদি শুনে থাকেন। হ্যাঁ, এখানে বলতেছে যে আপনাকে যখন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আপনার কাজ হচ্ছে যে প্রিভিয়াস অডিটরের কাছ থেকে কোম্পানির যে বুকস ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি নিয়ে নেবেন। এটাকে আমরা সাধারণত করি, এটাও তো করি না আমরা, তাই না? এই প্র্যাকটিস তো নাই আমাদের, কিন্তু এটা যেহেতু বইয়ে বলা আছে আপনাকে এটা কিন্তু জানতে হবে, ব্যাপারটা বুঝছেন? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতেছি। হ্যাঁ, যেহেতু বইয়ে বলা আছে তো আপনাকে এটা মানতে হবে, আমরা প্র্যাকটিক্যালি হয়তো এটা করি না, এটাই বলতেছিলাম আর কি। So the outgoing auditor should ensure that all such documents are transferred unless they have a lien over the books because of unpaid fees. হ্যাঁ, যদি কোনো ইয়ে না থাকে, কোনো ধরনের বিধিনিষেধ না থাকে, তাহলে আপনার সব ধরনের ডকুমেন্টগুলো নিতে হবে। The outgoing auditor should also pass any useful information to the new auditors if it will be of help without charge unless a lot of work is involved. মানে আউটগোয়িং অডিটর যদি মনে করে যে কোনো ইনফরমেশন, ইউজফুল ইনফরমেশন নতুন অডিটরকে জানানো দরকার, সে সেটা করতে পারে, সেটাই বলতেছে আর কি। এই স্লাইডে আমার মনে হয় আপনার প্রবলেম নাই, তাই না? সামারিটা বুঝতে পারছেন তো? Yes, sir. যে- জি যে স্যার। প্রথমে হচ্ছে যে সে মানে কি বলে, আগের যে অডিটর আছে তার কাছে সে ওই কোম্পানির যত বুকস ডকুমেন্ট যা আছে সে সেটা চাবে, নিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবে যদি কোনো ঝামেলা না থাকে। আরেকটা জিনিস বলতেছে যে আউটগোয়িং অডিটর কি করবে, নতুন অডিটরকে তার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করবে। এটাই হচ্ছে সামারি এখানকার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা এঙ্গেজমেন্ট লেটার। এঙ্গেজমেন্ট লেটার নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা শেয়ার করতে পারেন। এঙ্গেজমেন্ট ওই লেটার জিনিসটা কি একটু বলেন তো। এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে বাংলায় বলতে বোঝায় চুক্তি। ধরো আমি ক্লায়েন্টের সাথে অডিটর যে একটা, এটা একটা কমিউনিকেশন ডকুমেন্টস, একটা ভাইটাল ডকুমেন্টস, যে অডিটরের ক্লায়েন্টের সাথে অনেকগুলা বিষয় আছে, রিপোর্টিং ফ্রেমওয়ার্ক আছে, অডিট স্কোপ আছে, অডিটর রেসপন্সিবিলিটি, তারপর ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, ওভারঅল বিষয় এখানে লিপিবদ্ধ করা হ্যাঁ, হয়। হ্যাঁ, এটা ক্লায়েন্টের সাথে বোথ পার্টির সাথে ধরেন একটা এগ্রিমেন্টের মতো আর কি, বুঝছেন? যে এখানে যে আপনি যে মানে ইয়েগুলো বললেন, কন্টেন্ট গুলো বললেন, সাধারণত এগুলোই থাকে। হ্যাঁ, এখানে কি বলতেছে, এঙ্গেজমেন্ট লেটার ইজ এ লেটার সেন্ট বাই দ্য অডিটর টু হিজ ক্লায়েন্ট এট দ্য টাইম অফ এনি নিউ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ইট সেটস আউট দ্য টার্মস অফ দ্য এঙ্গেজমেন্ট অ্যান্ড ফর্মস দ্য বেসিস অফ কন্ট্রাক্ট। হ্যাঁ, কন্ট্রাক্টের বেসিসটা কেমন হবে। হ্যাঁ, আর হচ্ছে যে ধরেন টার্মস অফ এঙ্গেজমেন্ট ক্লজ গুলো কি থাকবে, টার্মস এন্ড কন্ডিশন গুলো কি থাকবে, সেগুলো ঠিকঠাক থাকে এঙ্গেজমেন্ট লেটারে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এনগেজমেন্ট লেটারের কন্টেন্ট গুলো কি আপনি যেগুলো বলতেছিলেন না, ওগুলাই শুধু এখানে বিস্তারিত বলা আছে। আমি তারপর একটা একটা পড়তেছি, ব্যাখ্যা করতেছি। So define clearly the extent of the firm's responsibilities and so minimize the possibility of any misunderstanding between the client and the firm. এখানে হচ্ছে যে আপনি আপনার রেসপন্সিবিলিটি ক্লিয়ার করবেন অ্যাজ অ্যান অডিটর, আপনি কি করবেন কি করবেন না সেগুলো আপনি ক্লিয়ার করবেন, যাতে করে ভবিষ্যতে ক্লায়েন্টের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আপনি আগে থেকেই বলে নিচ্ছেন, ব্যাপারটা বুঝছেন? যে আপনার দায়িত্ব কি, আপনার দায়িত্ব কি আপনি সেটা আগে থেকেই বলে দিচ্ছেন, যাতে করে ভবিষ্যতে ক্লায়েন্ট আপনাকে না বলতে পারে আপনার তো এটা করার কথা ছিল, আপনি তো এটা করেন নাই। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, পরের পয়েন্টে বলতেছে প্রোভাইড রিটেন কনফার্মেশন অফ দ্য ফার্মস অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট, দ্য স্কোপ অফ দ্য এঙ্গেজমেন্ট এন্ড দ্য ফর্ম অফ দেয়ার রিপোর্ট। এখানে বলতেছে যে আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিল সেটার
মানে অ্যাকনলেজমেন্টটাই হচ্ছে ধরেন এই এনগেজমেন্ট লেটার। আপনি অ্যাকনলেজ করতেছেন যে হ্যাঁ আপনারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, সো আমরা এটাকে অ্যাকসেপ্ট করতেছি। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাকনলেজমেন্ট। হ্যাঁ, আর একটা জিনিস বলতেছে যে দ্য স্কোপ অফ দ্য এনগেজমেন্ট। হ্যাঁ, এই যে যেটা আমরা কি কি দেখবো কি কি দেখবো না, আমাদের কাজের স্কোপ কি হবে, এরিয়া কি হবে, সেটা এই এনগেজমেন্ট লেটারে বলা থাকবে। আর হচ্ছে যে রিপোর্টের ফর্মটা কেমন হবে, ফরম্যাটটা কেমন হবে, সেই জিনিসগুলো বলা থাকবে। এই পয়েন্টটা বুঝতে পারছেন? স্যার এখানে ফির কথা কি উল্লেখ থাকে না? হ্যাঁ হ্যাঁ থাকে, থাকে, এটা আসতেছে পরে। হ্যাঁ, ফির কথা উল্লেখ থাকতে পারে। আচ্ছা, এই যে দেখেন এখানে কন্টেন্ট গুলো কি কি, সেটা একটা মোটামুটি একটা আলাপ আলোচনা করছে। অবজেক্টিভ অফ দ্য অডিট, স্কোপ অফ দ্য অডিট, অডিটরস রেসপন্সিবিলিটি, রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, মানে কোন ইয়ার উপর আপনারা রিপোর্ট করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, ফর্ম অফ রিপোর্ট। হ্যাঁ, এখানে একটা যে দেখেন স্যাম্পল দেওয়া আছে। আপনি ফিসের কথা বললেন না, ফিস থাকে, তারপর হচ্ছে যে পার্সোনাল কারা কারা কাজ করবে, কারা ইয়ে থাকবে, আপনার টিম মেম্বার কারা থাকবে, ডেডলাইন, অনেক বিষয় থাকে এখানে। এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, আপনার এই স্যাম্পলটা আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এখানে আসলে এই স্যাম্পলটা নিয়ে আমার মনে হয় যে এত লেন্দি ডিসকাশনের দরকার নাই। হ্যাঁ, সেটা আপনারা দেখে নেবেন, এই স্যাম্পলটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আপনাদের ম্যানুয়ালও আছে, প্লাস এটা আপনারা দেখে আপনারা একটা মানে ইয়ে করবেন, আন্ডারস্ট্যান্ডিং আসবেন। ওই যে যেই জিনিসগুলো বলতেছিলাম যে হচ্ছে যে আপনি আপনি অ্যাকনলেজ করবেন, এরপর হচ্ছে যে কি থাকবে আপনার রেসপন্সিবিলিটি কি সেটা আপনি বলবেন। অ্যাজ অ্যান অডিটর আমার রেসপন্সিবিলিটি কি, অডিট করা, তাই তো। কন্ডাক্ট আওয়ার অডিট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। সো আইসা ফলো করে আপনি অডিট করবেন, এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। আরো অনেক কিছু বলা আছে এখানে, আপনারা একটু দেখে নেবেন। এটা আপনাদের পরীক্ষার যেহেতু এমসিকিউ, আপনার তার এখানে বলবে না যে আপনারা এনগেজমেন্ট লেটার লিখেন, কিন্তু এনগেজমেন্ট লেটারের ভিতরে কি থাকে এই জিনিসটা আপনার জানা জরুরি, তাই না? হুম। সো আপনারা এটা একবার দেখে নেবেন। এখানে এত এটা লেন্দি, তো এটা পড়ার দরকার নেই আমার মনে হয়। এটা দেখে নিলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে। আর ফার্মে যদি আরো কোনো ফরম্যাট থাকে আপনাদের এনগেজমেন্ট লেটারের, সেটা দেখে নিলেন, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তারপরে যে রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট, রেসপন্সিবিলিটিস কি কি, ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি তারা হচ্ছে যে আইএসআইএফআরএস কমপ্লাই করে অ্যাকাউন্টস প্রিপেয়ার করে দেবে আপনাকে, ইন্টারনাল কন্ট্রোলের জন্য তারা রেসপন্সিবল, এইসব বিষয় আর কি। তারপরে যে আপনাকে সব ধরনের ইনফরমেশন দিবে, সব ধরনের ডকুমেন্ট দিবে টাইমলি, সেটার জন্য তারা রেসপন্সিবল। আপনাকে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিবে, যা দেখতে চাবেন মানে রেলেভেন্ট যা দেখতে চাবেন তাই তারা দেখতে দেবে, এটাও তাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। হ্যাঁ, এই যে ফির কথা বলতেছিলেন না, ফির কথাটাও আসতে পারে। হ্যাঁ, এখানে প্রপোজ টিম মেম্বার কারা সেটাও আসতে পারে। তারপরে ডেডলাইন আসতে পারে, আপনি প্ল্যানটা শেয়ার করতে পারেন যে কবে থেকে কবে কাজ শুরু করবেন, কবে শেষ করবেন, ফিল্ড ভিজিট কবে করবেন, তারপর হচ্ছে ড্রাফট রিপোর্ট কবে ইস্যু করবেন, এইসব বিষয়গুলো আপনি চাইলে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এখানে ম্যান্ডেটরি কিছু ইয়ে নাই যে আপনি এটা রাখবেন বা এটা রাখবেন না। একটা কমন একটা ফরম্যাট বা একটা টেমপ্লেট দেওয়া আছে, সেখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনার মতো করে ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারবেন। এরপরে দেখেন এখানে কিন্তু লাস্টে বোথ পার্টিরই সাইন থাকবে, বুঝছেন? অডিটরের সাইন থাকবে, ম্যানেজমেন্টেরও সাইন থাকবে। আচ্ছা বলেন তো আমাকে, ম্যানেজমেন্টের সাইন নেওয়াটা জরুরি কেন এনগেজমেন্ট লেটারে? কারণ হচ্ছে তো আমি বোথ পার্টি, ম্যানেজমেন্টের সাইন না নিয়ে আমি ইংগেজ কার সাথে করলাম, ওই হ্যাঁ, কোম্পানির যে একজন তাহলে তো এগ্রিমেন্টই অন হলো না, বিহাফ। তাই না? এটা হ্যাঁ, কন্ট্রাক্টই হলো না তখন। কন্ট্রাক্ট হলো না। সাইন যদি না হয়, হ্যাঁ, সাইন না করলে তো পরে সেটাকে ডিনাই করতে পারে, তাই না? চান্স আছে তো, হুম। কোন একটা টার্মসকে সে অস্বীকার করতে পারে যে না এটা বলা হয় না, এটা আমি জানি না। সো সেই অপশন হচ্ছে সাইন নেওয়া। ঠিক আছে, অডিটরও সাইন করবে, কোম্পানির লোকজনও সাইন করবে। এনগেজমেন্ট লেটার নিয়ে আর কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, এনগেজমেন্ট লেটারের মোটা দাগে সামারি হচ্ছে যে এনগেজমেন্ট লেটারে কি থাকবে, স্কোপ থাকবে, কাজের অবজেক্টিভ থাকবে, তারপরে অডিটরের রেসপন্সিবিলিটি কি সেটা থাকবে, ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি থাকবে, আমার রিপোর্টিং ফরম্যাট কেমন হবে সেটা থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে আর কি। ডেডলাইন থাকতে পারে, টিম মেম্বারদের ইনফরমেশন থাকতে পারে, তারপর হচ্ছে যে ফিটা কত সেটা থাকবে, এই জিনিসগুলো জেনারেলি থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি কোশ্চেন করে আপনাদের দেখেন, সেটা হচ্ছে যে ধরেন একটা ক্লায়েন্ট হচ্ছে আপনার কন্টিনিউ আপনি অডিট করতেছেন, আগের বছর অডিট করছেন, এই বছর অডিট করবেন, তো তাকে কি আপনার নতুন করে মানে এনগেজমেন্ট লেটার দেওয়ার দরকার আছে কিনা, বা প্রত্যেক বছর এই এনগেজমেন্ট লেটার দেওয়ার দরকার আছে কিনা?
ডিপেন্ড অন অডিটর, এটা অডিটরের ক্ষেত্রে করে যদি কোনো চেঞ্জ হয় তাহলে হচ্ছে এঙ্গেজমেন্ট লেটার মাস্ট বি সাবমিটেড। আর যদি কোনো চেঞ্জ কি না হয়, চেঞ্জ হবে? অডিটর যদি মনে করে যে হচ্ছে দিতে হবে তাহলে কি দিবে। চেঞ্জ আর হবে? যদি এবং ম্যানেজমেন্ট চেঞ্জ হইতে পারে, বোর্ড অফ হ্যাঁ ডিরেক্টর হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, হইতে এক্স্যাক্টলি। পারে। হ্যাঁ, আপনি আপনার ধারণা ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কভার করবো যে আসলে কোন কোন ক্ষেত্রে নর্মালি ধরেন হচ্ছে যে না দিলেও চলবে, কিন্তু ধরেন এইসব মানে এরিয়ার কারণে, এইসব কেসের কারণে হচ্ছে আপনাকে নতুন করে এঙ্গেজমেন্ট লেটারটা রিভাইজ করে দিতে হবে। হ্যাঁ, সেটাই আমরা এখানে ডিসকাস করবো আর কি। যে প্রথমটা কি, any indication that the entity misunderstand the objective and scope of the audit। আপনি যদি মনে হয় যে আসলে আগের যে এঙ্গেজমেন্ট লেটার দিয়েছেন সেটাতে আসলে ম্যানেজমেন্ট তার দায়িত্ব সম্পর্কে ভালো বুঝতেছে না, ক্লিয়ার বুঝতেছে না, বা কাজের স্কোপ বা অবজেক্টিভ কি এটা নিয়ে ম্যানেজমেন্টের মধ্যে ধরেন কনফিউশন আছে, তখন আপনি কনফিউশন ক্লিয়ার করার জন্য নতুন করে একটা রিভাইজ এঙ্গেজমেন্ট লেটার দিতে পারেন তাদেরকে, তাই না? জি স্যার। মানে মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে মানে এলিমিনেট করার জন্য আপনি নতুন করে একটা এঙ্গেজমেন্ট লেটার দিতে পারেন, একটু সহজ করে তার যেটা বুঝতে সুবিধা হয় সেভাবে টার্মস এন্ড কন্ডিশন গুলো সেট করে নতুন একটা এঙ্গেজমেন্ট লেটার দিতে পারেন, রিভাইস এঙ্গেজমেন্ট লেটার। এরপরে বলতেছে যে এনি রিভাইসড অর স্পেশাল টার্মস অফ দ্য অডিট এঙ্গেজমেন্ট, এটা তো বলাই হলো যে কোনো একটা ইয়ে যদি আপনি টার্মস যদি আপনি চেঞ্জ করতে চান। এরপরে বলতেছে রিসেন্ট চেঞ্জ অফ সিনিয়র ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের যদি ধরেন চেঞ্জ আসে, হ্যাঁ ওই কোম্পানির বোর্ডে যদি চেঞ্জ আসে, আগে যারা যারা বোর্ডে ছিল তারা নাই, নতুন লোকজন আসছে, তো তাদেরকে তো ইনফর্ম করার দরকার আছে, তাই না? হুম। সো তখন হচ্ছে যে নতুন করে আপনি রিভাইস এঙ্গেজমেন্ট লেটার ইস্যু করতে পারেন। আবার বলতেছে যে সিগনিফিকেন্ট চেঞ্জ ইন ওনারশিপ, ওই যে একই ধরেন ওনারশিপ চেঞ্জ হয়ে গেল, অন্য মালিক চলে আসলো, হ্যাঁ শেয়ার একজনের শেয়ার আরেকজনে নিয়ে নিল, নতুন একজন আসলো, তো তারও তো জানা দরকার আছে। এরপরে সিগনিফিকেন্ট চেঞ্জ ইন নেচার অর সাইজ অফ দ্য এন্টিটিস বিজনেস কোম্পানির বিজনেস চেঞ্জ হয়ে গেল, বিজনেস নেচার চেঞ্জ হয়ে গেল, কোম্পানির সাইজ চেঞ্জ হয়ে গেল, আগে ছিল ছোট কোম্পানি এখন হয়ে গেল বড় কোম্পানি, এরকম কিছু আপনাকে রিভাইজ এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে। হ্যাঁ, চেঞ্জ ইন লিগাল অর রেগুলেটরি রিকোয়ারমেন্ট, এখন ধরুন নতুন একটা এমন একটা আইন আসলো যে আইনের কারণে আপনার অডিটের মধ্যে ইম্প্যাক্ট করতে পারে, আপনার অডিটের কাজের স্কোপের মধ্যে আপনার চেঞ্জ আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে রিভাইজ এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে। মানে ধরেন নতুন কোনো আইন পাস হওয়ার কারণে যদি কোনো কাজের স্কোপ বা অন্য কোনো জায়গায় যদি চেঞ্জ দরকার মনে হয়, সেক্ষেত্রে আপনি রিভাইজ এঙ্গেজমেন্ট লেটার সাবমিট করবেন। আর এটা বলতেছে চেঞ্জ ইন আদার রিপোর্টিং রিকোয়ারমেন্টে যদি কোনো চেঞ্জ আসে, সেক্ষেত্রে আপনাকে রিভাইজ এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে। এই পয়েন্টটা বুঝতে পারছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আপনি কখন রিভাইজ এঙ্গেজমেন্ট লেটার দিবেন, কখন দিতে হবে, পয়েন্টগুলো বুঝতে পারছেন তো নাকি? স্যার হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমার তো আজকে স্লাইড মোটামুটি শেষ। আজকের ডিসকাশনে কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে একটু কোশ্চেন করেন, বা আগের ক্লাসের কোনো ইস্যু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন। স্যার ওই যে কে ক্যাপ হচ্ছে অডিটর হতে পারবে না, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। ওইটা হচ্ছে আগের কোম্পানি অ্যাক্টের একটা সেকশনে বলা আছে, বুঝছেন? একটা সেকশনে, কোন সেকশনটা আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, ওখানে বলা আছে যে কোম্পানি অ্যাক্টের ওই সেকশনটাতে বলা আছে যে কারা কারা এলিজিবল না অডিটর হওয়ার জন্য। যেমন কোম্পানির যদি কোনো এমপ্লয়ি হয়, বা কোম্পানির মানে ধরেন কেউ কেউ একজন কোম্পানির কাছে তার কাছে কোম্পানি টাকা পায়, সেই টাকাটা যদি 1,000 টাকার উপরে হয়, এরকম আরো কিছু ধরেন মানে ইয়ে বলা আছে, কন্ডিশন বলা আছে যে এইসব ইয়ে যারা থাকবে তারা অডিটর হতে পারবে না। এটা কোম্পানিজ একটা বলা আছে কি, বুঝছেন? এটা কোম্পানিজ একটা আচ্ছা, সেকশন 29 ঠিক আছে স্যার, এই এই সেন্টেন্সটার মানে একটু বলেন। এনি পার্টনার ইন এ পার্টনারশিপ ইন হুইচ সাজ এ পারসন ইজ এ পার্টনার। আচ্ছা, দেখি দাঁড়ান। এটা হচ্ছে ধরুন কোনো পার্টনারশিপ বিজনেসে আপনি পার্টনার, সেই পার্টনার যদি আবার অডিটর হিসেবে অ্যাপয়েন্ট নিতে চায়, এরকম আর কি। এটি ওই সেকশনটাতে বলছে না? হ্যাঁ, এই যে এখানে বলা আছে যে এনি পার্টনার ইন এ পার্টনারশিপ ইন হুইচ সাজ এজ এ পারসন ইজ এ পার্টনার, বাট এই জিনিসটা একটু হ্যাঁ, এটা এরকমই আর কি।
যে ধরেন কোনো বিজনেসের পার্টনার, সে তো আর ইয়ে হতে পারবে না, অডিটর হতে পারবে না, তাই না? হবে ডেফিনেটলি পারবে। স্যার সেরকম আরেকটা বিষয় হচ্ছে ওই যে আইএসআর 200 বা 201 এগুলা কি কোশ্চেনে আসে, এক্সামে আসে এই আপনি ধরনের? শুধু যে আপনার ডিটেল জানার দরকার নাই, বুঝছেন? আপনার কোন আইসাতে কি কভার করে, হ্যাঁ, এইটা একটু শুধু জানে নেবেন, আপনাকে ইন ডিটেল জানার দরকার নাই। আইসা 200 কি মিন বলে, হ্যাঁ, মানে জাস্ট হেডিংটা আপনি জানবেন, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বুঝতে 200, পারছি। তারপর 201, এগুলোর হেডিং গুলো আপনি ভালো মতো জানেন। ইন ডিটেলস আপনার পড়ার দরকার নাই, এই লেভেলে অ্যাটলিস্ট দরকার নাই, হ্যাঁ। বুঝতে পারছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আর কোনো কনফিউশন না থাকলে আমরা আজকে ক্লোজ করি, হ্যাঁ। আর এরপরে হচ্ছে যে আমরা চেষ্টা করবো আরো মানে ইয়েটা বাড়ানোর জন্য আর কি, সিলেবাস তো শেষ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা টপিক বাড়াই নেবো আর কি, এরকম প্ল্যান কালকে তো করতেছি। কালকে তো ফ্রাইডে আছে, তারপরে কালকে স্যাটারডে ফ্রাইডে আছে, আছে, হ্যাঁ, কালকে দুই দিন আমরা, অফ। চাইলে হ্যাঁ, আপনি 2 দিন কন্টিনিউ ক্লাস করতে পারেন। অন্য যারা আছে তাদের ইয়েটা জানতে হবে আর কি। কালকে আমরা তাই ইনশাআল্লাহ চ্যাপ্টার 3টা বড় আছে মনে হয়, চ্যাপ্টার 3টা আমরা কালকে শেষ করে ফেলবো, হ্যাঁ। চ্যাপ্টার 3 যদি সম্ভব হয় করবো, আমরা স্টার্ট করবো আর কি। এই টাইমিং কি 9:30টাতেই থাকবে? এখন আপনারা চিন্তা করে বলেন, মেজরিটি যেরকম চাবে সেরকমই হবে আর কি, হ্যাঁ, এটা ফিক্সড কিছু না। সো আপনাদের সুবিধার্থে এটা চেঞ্জ করা যেতে পারে, আপনারা নিজের একটু কথা বলে নেন, তখন আপনাদের জন্য সুবিধা হয়। স্যার আগামীকালকে তো ফ্রাইডে, মনে হয় 7টা থেকে করলে ভালো হয় কিনা, তাহলে একটু বেশি টাইম নিয়ে ক্লাস করা যাবে। 7টা থেকে করতে যাচ্ছেন? যেহেতু ফ্রাইডে অফিসের ঝামেলা নাই অনেকে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, পরে অসুবিধা নাই। 7টা থেকে যদি আপনারা সবাই করতে চান তাহলে কন্টিনিউ করতে 7টা তাহলে থেকে পারবো স্যার আমরা। আপনি হচ্ছে দুইটা স্লাইড মানে দুইটা চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে আসেন, ওইভাবে যদি টাইম হয় লেন্দি করে যদি আপনি শেষ করতে পারেন, আমাদের হ্যাঁ, যদি আপনাদের এনার্জি পরীক্ষা থাকে। তো মনে হয় কাছাকাছি চলে আসছে না? হ্যাঁ, 16 তারিখে, জুনের 16 তারিখে। জুনের 16 তারিখ। আচ্ছা, কিছু মনে করেন না, এখানে শুধু ওই যে আপনি মনে হয় শুধু রেসপন্স করতেছেন, বাকি সবাই রেসপন্স করতেছেন না। আসলে ব্যাপারটা আমি কি বুঝাইতে পারতেছি না আপনাদের, নাকি না না নাকি স্যার, পড়াটা না না পড়াটা আমরা ইন্টারেস্টিং লাগতেছে না, কোনটা? স্যার বোঝাইতে না না পারতেছেন সবাই। সবকিছুই ঠিক আছে। আমি একটা জিনিস বলি, আপনার ধরেন এইটা যদি আপনার পড়াশোনা কমও থাকে, আপনি আমার লেকচারগুলো শুনেন, আশা করি আপনার ভালো লাগবে। এখানে হচ্ছে যে আমি অনেক কথাবার্তা বলবো, অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো, যেগুলো হয়তো আপনার বইয়ে থাকবে না, হ্যাঁ। সো এই জিনিসগুলো আপনি যদি শুনেন, আপনার আশা করি এগুলো আপনার ভালো ভালো লাগবে, এবং আপনি যখন পরে পড়তে যাবেন এই জিনিসগুলো আপনার অনেক হেল্প করবে, হ্যাঁ। আমার কাজটা হচ্ছে যে এই পড়াটাকে একটু ইন্টারেস্টিং করা আপনাদের কাছে। এরপর তো ধরেন কদবাদা পড়া তো সবাই করতে পারে, আপনি তো ম্যানুয়াল করলে আপনি বুঝতে পারবেন না, করলে কি আছে না আছে, অনেক কিছু বুঝবেন হয়তো বুঝবেন না। তো সেই জন্যই কিন্তু আমার এখানে আসা আর কি, যে আপনাদের যাদের বুঝতে সমস্যা হয় তাদেরকে একটু গাইড করা, একটু হেল্প করা, হ্যাঁ। আর আচ্ছা পড়াটাকে কিভাবে একটু ইন্টারেস্টিং করা করা যায়, আর প্রিপারেশনটাকে কিভাবে মানে স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়া যায় আর কি, যাতে আপনারা এক্সামে ভালো করতে পারেন, এগুলোই কিন্তু আমাদের পারপাস। আপনারা যদি ক্লাসে রেসপন্স করেন তাহলে আমার ভালো লাগবে, আমি ধরে নেবো যে আপনারা বুঝতে পারতেছেন। আর যদি রেসপন্স না করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা কি বুঝতে পারতেছেন কিনা, বা আমি ঠিকমতো ডেলিভারি দিতে পারতেছি কিনা, এটা নিয়ে আমার কনফিউশন হয়। ছোট একটা ইস্যুকে একটু বলবো। হ্যাঁ, শিওর। আপনি যে প্রফেশনাল ক্লিয়ারেন্সের কথা বললেন, যেটা বাধ্যবাধকতা কোথাও নাই। এইটা আপনি কোট করেন না, এটা আপনারা অন্য কোথাও মানে আমার মানে বলারও দরকার নাই, আমি বলতেছি যে এটা আমি কোথাও পাই নাই যে এটা ম্যান্ডেটরি, হ্যাঁ, না না, কিন্তু মানে আমাদের প্র্যাকটিস, আইসিএবি জেনারেল প্র্যাকটিস আমরা এটা করি। আইসিএবি কোয়ার্ড থেকে যখন আসছিল, ওনারা বললো যে মিনিমাম 14 ডেজ আপনাকে ওয়েট করতে হবে যদি আপনি ও প্রফেশনাল আচ্ছা আচ্ছা, ক্লিয়ারেন্স পাঠান। আচ্ছা, আচ্ছা, আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি, হ্যাঁ। এটা হচ্ছে আপনি যেটা, ওরা যেটা জি বলতেছে সেটা হচ্ছে যে ধরেন আপনি প্রফেশনাল ক্লিয়ারেন্স দিলেন আপনার আগের অডিটরকে, হ্যাঁ, জি জি জি। তো সে রিপ্লাই করলো না। সে রিপ্লাই না করলে আপনি 14 দিন পর্যন্ত ওয়েট করবেন। এরপরে 14 দিনের পরে যদি সে কোনো রিপ্লাই নাও করে, আপনার কোনো সমস্যা নাই, আপনি কাজ কন্টিনিউ করবেন, জি জি জি। এইটাই কিন্তু আর কি। ক্লায়েন্টের স্যার অনেক ইস্যু থাকে যে ক্লায়েন্ট কিন্তু 14 ডেজ পর্যন্ত সময় আসলে অনেক সময় দিতে চায় না, কারণ তার আর্জেন্সি থাকে রিপোর্টের। সেই ক্ষেত্রে কি অল্টারনেটিভ কোনো প্রসিডিওর আছে কিনা? এইটা তো আসলে ধরেন 14 ডেজের মধ্যে মনে হয় দিয়ে দেয়। আর আপনার যেটা হয় যে আমরা প্রফেশনাল ক্লিয়ারেন্স দেই, এটা হচ্ছে ধরেন একটা ফর্মালিটিস, ওই ফর্মালিটিসটা মেনটেন করার জন্য আমরা দিয়ে থাকি, হ্যাঁ। ওই যে শুরুতে বলতেছিলাম যে দেওয়ার জন্য দেয় আর কি, আমরা দিয়ে থাকি। তো জি ওরাও জি ওদের মতো করে এটার ফিডব্যাক দেয়, রিপ্লাই দিয়ে থাকে, হয়তো একটু সময় লাগে।
এইটার জন্য কেউ কেউ মনে হয় না, আমি যতদিন ফার্মে ছিলাম, আমি যতদিন দেখছি যে আমার মনে হয় প্র্যাকটিক্যালি ওইটার জন্য ওয়েট করে না যে প্রফেশনাল ক্লিয়ারেন্স দিছি, সে রিপ্লাই দিবে, এরপর আমি কাজ স্টার্ট করবো। আমি যেটা দেখছি যে না, প্রফেশনাল ক্লিয়ারেন্স দেওয়ার পরেই আমরা এটা শুরুতে দিয়ে দেই, কিন্তু আমরা কাজ স্টার্ট করে দিই, ওটার জন্য আমরা কাজ স্টপ রাখি না। হ্যাঁ, মানে কোন লেভেলে গেলে স্যার মনে করেন যে আমি প্রফেশনাল ক্লিয়ারেন্স সেন্ড করলাম, ওনারা রিপ্লাই দিল না, আমি কাজ শুরু করলাম, আমার কাজ প্রায় শেষের পথে, যেহেতু 15 ডেজ, হ্যাঁ, তো এমন এমন কি রেসপন্স আসলে আমার অডিটটা আসলে বাতিল করা উচিত, অথবা করব কি না করবো বিবেচনা করা উচিত? সেটা সে যদি যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাইতে পারে, হ্যাঁ, যুক্তিসঙ্গত কোনো অনেক কারণ যদি সময় দেখাইতে পারে যে সেটা যদি 14 দিনের আপনার কাজ শুরুর আগে হয়, কাজ শুরুর আগে যদি হয়, তখন যদি এমন কোনো কারণ যদি বলে যে আপনি এখানে আপনি অ্যাপ্রোপ্রিয়েট কনক্লুশন দিতে পারবেন না, বা এমন কিছু ঝামেলা আছে যেখানে আপনার থ্রেড আছে, লাইভ থ্রেড আছে, হ্যাঁ, এরকম কোনো ইস্যু যদি সে বলে আপনাকে, ম্যানেজমেন্টের প্রেশার আছে, হ্যাঁ, ম্যানেজমেন্ট আপনাকে বায়াস করে ফেলতে পারে, নানান ধরনের ইনফরমেশন সে আপনাকে দিতে পারে। তো সেই ইনফরমেশনগুলো আপনি বিবেচনা করবেন, বিবেচনা করে যদি মনে হয় যে না, এই জিনিসগুলোকে আপনি ওভারকাম করে আপনি কাজটা করতে পারবেন, তখন আপনি কাজ করবেন, সমস্যা কি? ও বললে আপনি কাজ করবেন না, ব্যাপারটা এরকম না। ম্যাক্সিমাম কেস দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের বিডিএস টিডিএস এর চালান দেয় নাই। এইটা কি বড় কোনো ইস্যু? এই জন্য এটা এইটা আমার তো মনে বড়, হয় না এটা বড় কোনো ইস্যু। ম্যাক্সিমাম টাইম এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো দেখা যায় যে এনওসি তে। হ্যাঁ, তো এই জন্য কি ওরা প্রফেশনাল ক্লিয়ারেন্স দিবে না, বাড়কে রাখবে, এরকম মনে হয় না আমার কাছে। স্যার অডিটে আমি কি বড় ধরনের কোনো থ্রেড থাকলে, যেমন হয়তো অনেক অডিটে অনেক রিস্ক থাকে, তো সেক্ষেত্রে কি অডিট আমি একেবারেই নিব না, মানে অ্যাজ এ অডিটর হিসেবে হ্যাঁ, তো আমি এটাই তো আপনাকে শুরুতে আমরা শুরুতে এটা নিয়ে ডিসকাস করতেছিলাম, যে হাই রিস্ক থাকা মানে কি আমি অ্যাকসেপ্ট করব না, ব্যাপারটা এরকম না। আপনার কাছে যদি সেফগার্ড থাকে, আপনার যদি মনে হয় যে আপনি এই রিস্কটাকে মিটিগেট করার মতো সেফগার্ড আপনার কাছে আছে, হ্যাঁ, বা রিস্কটাকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসার মতো সেফগার্ড আপনার আছে, তখন আপনি অ্যাকসেপ্ট করবেন, কাজ করবেন, সমস্যা নাই তো। হ্যাঁ, আর আমার তো আপনাকে ওপিনিয়ন। চিন্তা করবে, চিন্তা করতে হবে, অডিটরকে চিন্তা করতে হবে, অডিটরের জাজমেন্ট ইউজ করতে হবে, সে সেটা করার জন্য ক্যাপাবল কিনা। এটা আসলে কেস টু কেস ভেরি করবে, এটা আসলে এক্সাক্ট কোনো আনসার নাই। তবে আমি যেটা সামারি বলবো সেটা হচ্ছে যে হাই রিস্ক হলেও আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, অসুবিধা নাই, যদি আপনার কাছে সেফগার্ড থাকে। জি জি যেই ধরনের পটেনশিয়াল প্রবলেমগুলো আপনি মনে করতেছেন, সেই প্রবলেমগুলোর সলিউশন যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কোনো প্রবলেম। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে আর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লোজ করি নাকি? না, আজকে ক্লোজ করতে পারেন হয়তো, বা যদি অন্য কোনো কোশ্চেন না থাকে। হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার, কি আমরা, একটা হ্যাঁ কোশ্চেন sure, করি, বলেন। সেটা হচ্ছে ডন ম্যান, আপনার যেহেতু আপনি সার্টিফিকেট লেভেলে ক্লাস নিতেছেন, আপনি তো অডিট ফার্মে ছিলেন, আপনি হ্যাঁ, হ্যাঁ, মানে কোন লেভেলে আছেন, বা আপনি কি কোয়ালিফাই করছেন কিনা? না না, আমি কোয়ালিফাই করিনি, আমি প্রফেশনাল লেভেলে আছি, এখনো পড়াশোনা করতেছি, এই আর কি। বুঝতে পারছি। তো আপনি হচ্ছে আশা ইউনিভার্সিটি হেড অফ অ্যাকাউন্টসে জব করতেছেন, অ্যাকাউন্ট জি, সেকশন। জি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কোনো ইনফরমেশন দরকার আছে? না না স্যার, তাহলে কালকে আপনি সন্ধ্যা 7টায় থেকে আমরা হয়তো বা জয়েন হবো ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, সবাই যদি এগ্রি করেন তাহলে আমরা 7টায় টাইম ফিক্স করবো। হ্যাঁ, 7টা থেকে 9টা, 9:30 বা 10টা, যতটুকু সময় কভার করা যায় আর কি। জি জি, যেহেতু ফ্রি ডে আছে, একটু ওপেন ডিসকাশন করা যাবে, একটু বেশি টাইম নিয়ে কথা বলা যাবে, এই আর কি। ঠিক আর আছে। এখানে তো অনেকে আছে রেসপন্স করতেছে না, তো আপনার চ্যাট বক্সে তো লিখে দিতে পারেন যে আসবেন কি আসবেন, আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, আপনারা একটু কমিউনিকেট করেন নিজেরা, হ্যাঁ, কমিউনিকেট করে তারপরে একটা টাইমটা ইয়ে করেন আর কি, ফিক্স করে ফেলেন। আচ্ছা, তাহলে আমি বলে দেবো যে ওইভাবে অ্যানাউন্সমেন্টটা দেবে, 7টা থেকে ক্লাস। হ্যাঁ, জি জি জি, আপনি, জি আপনার স্যার। যদি সমস্যা না থাকে আপনি একটু কাইন্ডলি মেসেজ দিয়ে দিন ইয়েতে। ঠিক আছে, ঠিক আছে।